নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরো একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো জগৎ শেঠের গল্প, এবং গল্পটি একটু বড় হবে বলে আমরা এই গল্পটিকে দুটো পর্বে করার চেষ্টা করছি। তাহলে শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ভারতবর্ষের ইতিহাসে জগৎ শেঠ বংশের মাঝে সবচেয়ে উল্লেখযোগ্য এসওয়াল জৈন পরিবার, যারা একই সঙ্গে রাজনৈতিক, ধর্মীয় ও ব্যবসায়িক সকল ক্ষেত্রেই অতুলনীয় অর্জন এবং প্রভাবের অধিকারী ছিলেন। বলা হয়ে থাকে 1495 সালে খিচি গাহলোট রাজপুত গোত্র থেকে জগৎ শেঠ পরিবারের পূর্বপুরুষদের উদ্ভব। 1652 সালে এ বংশের একজন উত্তর পুরুষ হীরানন্দ শাহু মারওয়ারের নাগর থেকে পাটনায় এসে উপস্থিত হন, এবং সেই সময় এই শহরটি বাণিজ্যের দিক দিয়ে অনেক উন্নতি করেছিল। তিনি এখানে ব্যাংকিং ব্যবসা শুরু করেন এবং উত্তরোত্তর উন্নতি করতে থাকেন। সর্বত্র তার ব্যবসা ছড়িয়ে পড়ে। তিনি তার ব্যবসা তার 7 ছেলের মধ্যে বন্টনও করে দেন। বড় ছেলে মানিক চাঁদ ঢাকার ব্যবসা দেখাশোনা করতেন। মূলত তার মাধ্যমেই জগৎ শেঠ পরিবারের জগৎ শেঠ হয়ে ওঠার শুরু। পরবর্তীতে ফতেহ চাঁদ, মহাতব চাঁদ এ বংশের উন্নতির ধারাকে আরও এগিয়ে নিয়ে যান। তারা একই সঙ্গে সম্রাট, নবাব, ইংরেজ সকলের সঙ্গেই ব্যবসা করেছিলেন এবং তাদের সবার উপরই প্রভাব বিস্তার করতে সক্ষমও হন তারা। এ পরিবার যেমন উন্নতির চরম শিখরে উঠেছিল, তেমন করেই 1757 সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের পক্ষাবলম্বন করে আজও ইতিহাসে ঘৃণিত হয়ে আছে। জগৎ শেঠ পরিবারের অর্থের উৎস নিয়ে নানা বিতর্ক আছে। এ নিয়ে কাহিনীও প্রচলিত আছে বহু। তেমনই একটি কাহিনী হলো এমন যে 1652 সালে হীরানন্দ শাহু পাটনায় ভাগ্যান্বেষণে আসেন। ব্যবসা করার মতো তেমন পুঁজি তার ছিল না। পাটনায় তার দেশীয়রা তেমন কোনো সহযোগিতা করতেও পারছিল না। এভাবেই কিছুদিন কেটে যায় এবং একদিন ঘুরতে পথ হারিয়ে এক বনে ঢুকে পড়েন তিনি। এমন সময় মানুষের আওয়াজ শুনতে পান, করুণ কাতরোক্তি। তিনি এগিয়ে যান। একটি ভাঙা বাড়ি দেখতে পান। ভেতরে একজন মৃতপ্রায় ব্যক্তিকে দেখতে পান। তিনি আপ্রাণ সেবা করেন, কিন্তু তাকে বাঁচাতে পারেননি। মারা যাওয়ার আগে ঘরের কোণে আবর্জনা স্তূপ দেখিয়ে কিছু বলতে চান সেই মরণাপন্ন লোকটি, কিন্তু কিছু বলার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। হীরানন্দ তার সৎকার করে সেই ঘরে ফিরে আসেন এবং আবর্জনার দিকে এগিয়ে যান। আবর্জনা সরিয়ে সেখানে অনেক সোনা দানা দেখতে পান। এই সোনা দিয়ে সেখান থেকে চলে আসেন তিনি, এবং এর মাধ্যমেই তার ব্যবসায়ী জীবনের সূত্রপাত ঘটে যায়। এটি প্রচলিত কাহিনী, তবে ইতিহাসে এর কোনো যথার্থ প্রমাণ নেই। কেউ জানে না কিভাবে হীরানন্দ ধনবান হয়েছিলেন। অনেক ইতিহাসবিদের মতে পাটনায় ইংরেজদের সঙ্গে পরিচয় হয়েছিল হীরানন্দের। তাদের সঙ্গে ব্যবসা করেই হীরানন্দ ধনবান হয়েছিলেন। তবে এ সবই কিন্তু অনুমান। সঠিক ইতিহাস আজও অন্ধকারে। যখন মানিকচাঁদ ঢাকার ব্যবসার হাল ধরেন, তখন ঢাকা ছিল বাংলার রাজধানী, রাজনৈতিকভাবে কলুষিত। মোগল সম্রাট আওরঙ্গজেব অধীনস্থ রাজ্যগুলোর ওপর তার প্রভাব হারাচ্ছিলেন। এ সময় ঢাকার নবাব ছিলেন আজিমুসান, ঔরঙ্গজেবের নাতি। ঔরঙ্গজেব তার দেওয়ান হিসেবে মুর্শিদ কুলি খাঁকে ঢাকায় পাঠান। এ সময় মুর্শিদ কুলি খাঁর সাথে তার ভালো সম্পর্কও তৈরি হয়, কিন্তু আজিমুসানের সঙ্গে মুর্শিদ কুলির দ্বন্দ্ব শুরু হয়। 1703 সালে সম্রাটের অনুমতি নিয়ে ও মানিকচাঁদের পরামর্শে মুর্শিদ কুলি দেওয়ানি ঢাকা থেকে মুকসুদাবাদে স্থানান্তর করেন এবং মানিকচাঁদও মুকসুদাবাদে তার ব্যবসা স্থানান্তরিত করেন। সেখানে মহিমাপুরে মানিকচাঁদ তার তেজারতি ব্যবসা শুরু করেন এবং মুর্শিদ কুলি খাঁ মুকসুদাবাদের নতুন নামকরণও করলেন মুর্শিদাবাদ। মানিকচাঁদ নবাবের
পোদ্দারি ও তহবিলদারি পেলেন এবং এতদিন পর্যন্ত সুদ ও ভাট্টার কাজ করতেন, হুন্ডি ভাঙাতেন। কিন্তু এখন নবাব টাকা জমা রাখে, তার উপর অতিরিক্ত আয় হয়। এছাড়া পোদ্দারি থেকে তার নির্দিষ্ট অনুপাতে আয় হয়। দেখতে দেখতে তার কারবার বেশ ফুলে ফেঁপে ওঠে। এরপর 1706 সালে মুর্শিদ কুলি টাকশাল ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। টাকশালের কাজ দেখাশোনা করেন মানিকচাঁদ। সোনার উপর ঘাটতি পড়লে বা বাজারে টাকার টানাটানি পড়লে নিজের ভাড়ার থেকে রূপা পাঠাতেন টাকশালে। 1717 সালে টাকশালের পূর্ণাঙ্গ দায়িত্ব পান তিনি। এর মধ্যেই 1713 সালের 10ই জানুয়ারি আগ্রার এক যুদ্ধে জাহানদার সাহা পরাজিত হন এবং ফারুকশিয়ার সম্রাট হন। 1715 সালে সম্রাটের কাছ থেকে মানিকচাঁদ শেঠ উপাধি পান। এরপর মানিকচাঁদ নবাবের পেশকার নির্বাচিত হন, অর্থাৎ জমিদারেরা সব খাজনা মানিকচাঁদের কাছে জমা দেবে। এখান থেকে তিনি একটা অংশ মজুরি হিসেবে রেখে বাকিটা নবাবের কোষাগারে জমা দেবেন। এছাড়া প্রতি বছর যে রাজস্ব আয় হতো তা গুছিয়ে রাখার দায়িত্ব মানিকচাঁদের। এর বিপরীতে তিনি কমিশন পান। পরবর্তীতে ডাকাতের ভয় এড়াতে হুন্ডির মাধ্যমে রাজস্ব দিল্লিতে পাঠানো হতো। এত টাকার জিম্মাদার হওয়ার ও হুন্ডির মাধ্যমে টাকা দেওয়ার ক্ষমতা একমাত্র শেঠ মানিকচাঁদেরই ছিল। এটাও তার আয়ের একটা বড় অংশ ছিল। মানিকচাঁদের ইচ্ছে ছিল ইংরেজদের সঙ্গে ব্যবসা করার। ইতিমধ্যে ডাচ ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসা করেছেন, কিন্তু তার ব্যবসার চেয়ে আমোদ প্রমোদের প্রতি বেশি মনোযোগী। বিভিন্ন সময় মুর্শিদ কুলি খাঁর সঙ্গে ইংরেজদের দ্বন্দ্ব হয়েছে। এ সময় মানিকচাঁদ ইংরেজদের হয়ে নবাবের সঙ্গে রফা করতেন। এতে করে ইংরেজদের সঙ্গে তার সম্পর্কের উন্নতিও হয়। এছাড়া তারা সুদ দেয় অন্যদের তুলনায় বেশি, ফলে ব্যবসায়িক উন্নতিও উভয় পক্ষেই হয়। শেঠ মানিকচাঁদ 18 শতকের বাংলার ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। তার 2000 সৈন্যের সেনাবাহিনী ছিল, আর অগুন্তি পরিমাণ সোনারূপো ছিল। এছাড়াও বিপুল সংখ্যক চুনি পান্না ছিল তার। বলা হয়ে থাকে সে সময় ভারতবর্ষে তার সমতুল্য ধনী আর কেউ ছিল না। 1714 সালে মানিকচাঁদ মারা যান এবং মানিকচাঁদের ছেলে ছিল না, তাই তিনি তার ভাগ্নে ফতেহ চাঁদকে দত্তক নেন। মানিকচাঁদের মৃত্যুর পর তিনি শেঠ বাড়ির প্রধান হন এবং তার অঢেল সম্পদের মালিক হয়ে ওঠেন। 1724 সালে তাকে সম্রাট কর্তৃক জগৎ শেঠ উপাধি দেওয়া হয়। তাহলে এভাবেই জগৎ শেঠ এনার উৎপত্তি হয় বলা যেতে পারে। ফরমান জারি করে বলা হয় জগৎ শেঠ উপাধি এ বংশের প্রত্যেক পুরুষের বড় ছেলে পাবে এবং অন্যরা পাবে মহারাজা উপাধি। 1722 সালে ভারতবর্ষ জুড়ে টাকার দুর্ভিক্ষ দেখা দেয়। বাদশার তহবিল শূন্য, নবাবের অবস্থাও তথৈবচ। এ সময় ফতেচাঁদ সমস্যা সমাধানে এগিয়ে আসেন। তিনি তার দিল্লির ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে হুন্ডি ছাড়েন। কেনা বেচার সময় সমানভাবে গ্রাহ্য হয়ে এই হুন্ডি। এরপর দাম পড়ে যায় এবং অবস্থা স্বাভাবিক হয়, ঠিক এ সময়ের স্টক মার্কেটের মতো। এই সময় ফতেচাঁদ জগৎ শেঠ উপাধি প্রাপ্ত হন এবং ফতেচাঁদের এই সাফল্যের হাত ধরেই সম্রাট ও নবাবের মধ্যেকার সম্পর্কের উন্নতি হয়। বাদশাহ জগৎ শেঠ নামাঙ্কিত শিল পাঠিয়েছিলেন, যা আগাগোড়া পান্না দিয়ে মোড়া। ফতেচাঁদের সময় ইংরেজদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও মজবুত হয়। ইংরেজ আর নবাবের দ্বন্দ্বে তিনি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন। 1726 সালে ঢাকার কুঠিতে টাকার টান পড়লে ফতেচাঁদ কোম্পানির সাহায্যে এগিয়ে আসেন, কিন্তু একসময় তাদের মধ্যে বিবাদও বাধে। 1730 সালে কোম্পানির দালাল কান্তাবাবু বিভিন্ন সময় কোম্পানির নাম করে শেঠদের কাছ থেকে টাকা ধার করেন। একসময় তিনি পালিয়ে যান। ফতেচাঁদ তার পাওনা টাকা কোম্পানির কাছে দাবি করেন, কিন্তু তারা দিতে তা অস্বীকার করে। এই নিয়ে দুপক্ষের মধ্যে বেশ দ্বন্দ্ব দেখা দেয়। এর জের ধরেই অন্য মহাজনরা ইংরেজদের সঙ্গে ব্যবসা করা থেকে বিরতও থাকে কিছুদিন। কোম্পানিরও খুব ক্ষতি হয়, কুঠি উঠে যাওয়ার উপক্রম হয় প্রায়।
অবশেষে কোম্পানি টাকা দিয়ে বিবাদ মিটিয়ে নেয়। 1727 সালে মুর্শিদ কুলি খাঁর মৃত্যুর পর সুজাউদ্দৌলা বাংলার নবাব হন। শেঠ ফতেহ চাঁদ তার উপদেষ্টা নির্বাচিত হন। সকল নবাবের কাছ থেকে ফতেহ চাঁদ সুযোগ সুবিধা পেয়েছিলেন, ফলে তার ব্যবসা আরও প্রসারিত হয়। 1739 সালে সুজাউদ্দৌলা মারা যান। তার স্থলে তার ছেলে সরফরাজ খাঁ নবাব হন। এ সময় ফতেহ চাঁদ তার উপদেষ্টা ছিলেন, কিন্তু তাদের সম্পর্কে ফাটল ধরে। এ নিয়ে বিভিন্ন কাহিনীও প্রচলিত আছে। নবাব সরফরাজ ফতেহ চাঁদের নাতি মহাতব চাঁদের স্ত্রী অতুলনীয় সৌন্দর্যের কথা শুনে তাকে দেখতে চান। এটা ফতেহ চাঁদ ও তার পরিবারের জন্য অপমানজনক ছিল। অনেক অনুরোধ করা সত্ত্বেও নবাব নিবৃত্ত না হলে বাধ্য হয়ে ফতেহ চাঁদ তার প্রস্তাবে রাজি হন। রাতের অন্ধকারে মহাতব চাঁদের স্ত্রীকে নবাব মহলে পাঠানো হয়, কিন্তু এরপর মহাতব চাঁদ তার স্ত্রীকে আর গ্রহণ করেননি। এ বিষয়টি ইংরেজ অফিসার হলওয়েলের কাছ থেকে জানা যায়, তবে ইতিহাসবিদরা এর যথাযথ কোনো প্রমাণ পাননি। এছাড়া আরও একটি কাহিনী প্রচলিত আছে। মুঘল আমলে নবাবের ব্যক্তিগত সম্পত্তি রাখার নিয়ম ছিল না, কিন্তু নবাবেরা এ ইন্দ্রিয়কে জয় করতে পারেননি। নবাব মুর্শিদ কুলি খাঁ তার ব্যক্তিগত সম্পত্তি ফতেহ চাঁদের কাছে জমা রাখতেন। শেঠ বাড়ির মতে মুর্শিদ কুলি 7 কোটি টাকা জমা রেখেছিলেন। সরফরাজ এই টাকার জন্য তাগাদা দিতে থাকেন। ফতেহ চাঁদ দিতে অস্বীকার না করলেও বিভিন্ন অজুহাত দিয়ে থাকেন। এতে সরফরাজ ও তার সম্পর্কের অবনতিও হয়। সে সময় 7 কোটি টাকা দেওয়া ফতেহ চাঁদের জন্য কোনো বড় ব্যাপার ছিল না, কিন্তু তবু এই আচরণ তার সম্পর্কের মানে নবাবের সঙ্গে তার সম্পর্কের চির ধরায়। ইতিহাসবিদ হান্টার এটি মেনে নিয়েছেন, তবে সত্য যাই হোক না কেন সরফরাজ ও ফতেহ চাঁদের মধ্যে শত্রুতা বৃদ্ধি পাচ্ছিল, আর তাই সরফরাজের পতনের উদ্দেশ্যের জন্য অন্য বিরোধীদের সঙ্গে একত্রিত হয়ে ফতেহ চাঁদ আলীবর্দী খাঁকে নবাব হিসেবে নির্বাচিত করেন। কিন্তু এ চক্রান্তের অংশ হয়ে তিনি মূলত তার ব্যবসায়িক আদর্শ থেকে দূরে সরে আসেন, যার জন্য ভবিষ্যতে এ বংশের কপালে ভয়াবহ পরিণতিও নেমে আসে। জগৎ শেঠের সঙ্গে ইংরেজ, ডাচ, ফরাসিদের ব্যবসা জমে ওঠে, বিশেষ করে ইংরেজদের সঙ্গে। আলীবর্দী খাঁর সঙ্গে ইংরেজদের বিবাদ বাঁধলে ফতেহ চাঁদ সহায় হন, এবং আলীবর্দী খাঁর সময় বাংলার অনেকবার মারাঠা বর্গীরা হামলাও করেন। উপর্যুপরি আক্রমণে বাংলার আর্থিক অবস্থা প্রায় ভেঙে পড়ে। এ সময় বাংলার আর্থিক অবস্থা পুনরুদ্ধারে নবাবের প্রধান সহায় ছিলেন জগৎ শেঠ ফতেহ চাঁদ। 1744 সালে জগৎ শেঠ ফতেহ চাঁদ মারা যান। মারা যাওয়ার আগে পর্যন্ত তিনি বিলাসী জীবনযাপন করেছেন। তিনি মারা যাওয়ার সময় তার 2 নাতির প্রত্যেকের জন্য 1 কোটি পাউন্ড রেখে যান। তো এই ছিল আজকের পর্বের গল্প, জগৎ শেঠের গল্প, কিভাবে জগৎ শেঠ উপাধি তারা পেলেন তার গল্প। যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, যাতে আমরা এরকম গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30, কখনো কখনো একটু দেরি হয়ে যায়। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।